গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার সংকল্পের সঙ্গে সঙ্গে ঐক্যের যে ছবিটা আমরা দেখেছিলাম, 3 মাস পরের ছবিটা কি একই রকম? উপদেষ্টারা কি একই সুরে কথা বলছেন? বিভিন্ন কন্ট্রাডিকশন এটার শুরুতেও ছিল, এখনো আছে, কিন্তু যেটা মানে যত দিন যাচ্ছে তত কি এটা বেশি প্রকট হচ্ছে? হ্যাঁ, বেশি প্রকট হচ্ছে। সরকারের মধ্যে তো হচ্ছেই, তারপর যেটা যারা এই অভ্যুত্থানের পিছনে যে স্টুডেন্ট যারা কোঅর্ডিনেটরস ছিলেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ক যারা ছিলেন, তাদের মধ্যেও দেখবেন আজকাল মানে ওই আগের কোঅর্ডিনেশনটা নেই। এই যে অভ্যুত্থান হলো, এটার যেটা স্পিরিট, যে স্পিরিটটা আমরা মানে আমি তো অভ্যুত্থানের পেছনে ঢাকাতে গেছিলাম, বাংলাদেশে গেছিলাম, তো ওই স্পিরিটটা কিন্তু পুরো আপনি যদি গ্রাফিটি দেখেন ঢাকাতে বা বাংলাদেশের বিভিন্ন শহরে, ওই গ্রাফিটিটাতে কিন্তু সেটা রিফ্লেক্ট ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষ কি চাইছিল, যে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকবে, তারপরে যেখানে কোনো বৈষম্য থাকবে না। তারপরে কিন্তু আমরা এটা কিন্তু 4 তারিখ থেকেই দেখা যায় যে এই আন্দোলনটা কিন্তু একটা ট্র্যাক চেঞ্জ করছে। হঠাৎ করে উগ্র হয়ে যাওয়া, গণভবনে গিয়ে যেভাবে লুটপাট হলো, সেটা তো আর এই আন্দোলনের মানে স্পিরিটটা ছিল না, এটা তো স্পিরিটের এগেইনস্টে চলে যায়। তো এই স্পিরিটটাকে ধরে রাখার জন্য বিভিন্ন যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ওরা একটা কমিটি করে ওরা নিজেদের মতো প্রচার করা, এন্ড ইভেন একটা প্রেসার গ্রুপ, যাতে এই সরকার এই ট্র্যাক থেকে সরে না যায়, সেজন্য একটা প্রেসার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তো এরা এখনো চালিয়ে যাচ্ছে, কিন্তু এরা কখনোই পলিটিক্যাল পার্টির দিকে যাবে না বা যাওয়ার কথা বলেও নি। এবং যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা তো কেউ রাজনীতির লোক না, তারা সকলেই নাগরিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। তো তার ফলে রাজনীতিতে থাকা মানুষজন যেভাবে একটা পরিস্থিতিকে ডিল করে, সেক্ষেত্রে কোথাও একটা অসুবিধা হচ্ছে মনে হয়। নিশ্চয়ই হচ্ছে। দেখুন, এই যে এই সরকারটাকে ডিপেন্ড করতে হচ্ছে কিন্তু বিএনপি বা জামাতের উপর, যাদের একটা মাস বেস আছে। নিজেদের পলিটিক্যাল কোনো বেস না থাকলে যে প্রবলেম গুলো হয়, যে কোনো আপনার পলিটিক্যাল এজেন্ডাকে তো পুশ করার জন্য আপনার একটা মাস বেস দরকার, অর্গানাইজেশন দরকার, সেটা এই সরকারের নেই। সেজন্য হয় ওদেরকে স্টুডেন্টদের উপর ডিপেন্ড করতে হচ্ছে, না হলে জামাত বা বিএনপি। তো জামাত বিএনপি হলো পলিটিক্যাল ফোর্স, তো ওরা তো কিছু দিয়ে যদি আপনাকে সাপোর্ট করে, তার বিনিময়ে তো কিছু চাইবে। শুরুতে যেগুলো আপনি যদি এই বিউরোক্রেটিক রিশাফল যেগুলো হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছিল যে জামাতের দিকে একটা প্রভাব রয়েছে জামাতের। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে আবার এরা ওটা নিয়ে কিন্তু একটা সোসাইটির থেকে একটা তৈরি হচ্ছে। এখানে একটা জাস্ট অফ দ্য ট্র্যাক একটা জিনিস আমি বলে দেই, যে বাংলাদেশের সোসাইটিতে কিন্তু একটা স্ট্রং সেকুলার ফোর্স কিন্তু আছে, সেজন্য বাংলাদেশ কোনোদিনই আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, বাংলাদেশে এই একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, যে আমরা কি ধরনের আইডেন্টিটি বহন করব। ইসলামের মধ্যেও কিন্তু কন্ট্রাডিকশন আছে বাংলাদেশে। ধরুন যারা সালাফিয়াত, এই ওয়াহিবিজমে বিশ্বাস করে, জামাত বা এরকম যেরকম গ্রুপ আছে, আবার একটা এই হিজবুত তাহিদ যারা খুবই প্রমিনেন্টলি এই আন্দোলনে, এই যে মাস আপরাইজিং এ কিন্তু পার্টিসিপেট করেছিল। কিন্তু অনেক দেশেই তো হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন। এবার হিজবুত তাহিদ বাংলাদেশের কনটেক্সে কিন্তু অন্যরকম কথা বলছে। কিন্তু যারা প্রায় আইসিসির মতো পতাকা নিয়ে মিছিল করছে, তারা কারা? হিজবুত তাহিদ। হিজবুত। সুতরাং একটা দেখুন, আলটিমেট গোল হলো এদের হলো একটা ইসলামিক কান্ট্রি গড়া। কিন্তু এই পুরো পরিস্থিতিটার মধ্যে মানে এটাতে একটা অশান্তি প্রায় প্রতিনিয়তই আমরা দেখছি, নানান ভাবে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে অনেকেরই অনেক উদ্বেগ আছে। কিন্তু তার মধ্যেই চট্টগ্রামে যা ঘটছে, ইসকনের বিরুদ্ধে যে ধরনের আমরা কথাবার্তা শুনছি, বা হেফাজতে ইসলাম জুম্মার নামাজের পর যে ধরনের স্লোগান দিয়েছে সমাবেশ করে, সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
দেখুন এখন বাংলাদেশ যে পরিস্থিতিতে যাচ্ছে একটা খুবই ফ্লুইড একটা সিচুয়েশন, এখানে বিভিন্ন শ্রেণীগোষ্ঠী বা বিভিন্ন দল এটা এই সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। এই গণ অভ্যুত্থানের পরপরই জামাত জামাত ভেবেছিল এটা আমাদের সুযোগ, হ্যাঁ আমরা এই সুযোগে আমাদের মাস বেসটা বাড়িয়ে নেব, হ্যাঁ সেজন্য ওরা কিন্তু বিএনপির সাথে যে জোট ছিল ওদের ওটা কিন্তু ওরা ভেঙে দেয়। ইসলামিক ফোর্সের থেকেও আমরা দেখছি যে একটা পুশ আছে। সিমিলারলি হিন্দু গ্রুপদের থেকেও কিন্তু একটা দেখা যাচ্ছে কাউন্টার পুশ, হ্যাঁ যেটা যে কাউন্টার পুশটা মানে আমরা কয়েকদিনের মধ্যে যে ধরনের সমাবেশ দেখেছি হিন্দুদের, তাদের উপরে যে হামলা হচ্ছে তার বিরুদ্ধে, সেটা কিন্তু আমরা এর আগে খুব বেশি দেখিনি। এত বড় জমায়েত করে একটা পাল্টা প্রতিরোধ করে তোলা, এই কারণেই কি ইসকন একটা টার্গেট হয়ে উঠলো এই হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলো? আইডেন্টিটি পলিটিক্স সবসময় প্রলিফারেট করে। তো ধরুন ইসলামিক আইডেন্টিটি পলিটিক্স এর কাউন্টারে হিন্দু আইডেন্টিটি পলিটিক্স, আবার হিন্দু আইডেন্টিটি পলিটিক্স যত মাথা চারা দেবে ইসলামিক আইডেন্টিটি পলিটিক্স পুশব্যাকটা আরো ফোর্সফুল হবে। তো এখন এবার যেটা দেখা যাচ্ছে যেগুলো সমাবেশ হচ্ছে, যদিও এই সমাবেশটা পুরোপুরি যে হিন্দুরাই করছে তা কিন্তু নয়, এর পেছনে কিছু কিছু আওয়ামী লীগেরও সাপোর্ট আছে, অনেকেই আওয়ামী লীগ সমর্থকরাও এখানে ঢুকে যাচ্ছে, সেটা আছে। হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও আমি যেটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে হিন্দুরা কখনোই এত জোরদার প্রোটেস্ট সংগঠিত হয়নি। এর পেছনে একটা লার্জার অর্গানাইজেশন আছে, ইসকন হতে পারে, আমাদের আরএসএস বিএইচপিরাও আছে যেভাবে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। কিন্তু এটাতে হচ্ছে কি, আমি যখন গেছিলাম আমি কিন্তু এই যে ওখানে একটা হিন্দুদের এতদিন ধরে যে প্রতিষ্ঠানটা ছিল যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এরা কিন্তু সাইডলাইন হয়ে যাচ্ছে। এবার এদের মধ্যে এবার দেখুন মাইনরিটিদের মধ্যেও কিন্তু একটা ডিভিশন এসে যাচ্ছে। এই যে এখন যেটা হচ্ছে যে হিন্দু জাগরণ মঞ্চ, তাতে তো বৌদ্ধ বা খ্রিস্টান এদেরকে সরিয়ে দিচ্ছে, এবং পাহাড়িদের উপরে যে আদিবাসীদের উপরে যে আক্রমণটা হচ্ছে তার পাশে কিন্তু এরা দাঁড়ায়নি। এটা রিঅ্যাকশন যেটা হচ্ছে ইসলামিস্টদের মধ্যে, ঠিকই ইসলামিস্টরা তো এখনই বলা শুরু করেছে যে ইসকন অ্যাকচুয়ালি ভারতের এর পেছনে ভারতের মদত করছে, ভারতের দালাল বলা হচ্ছে, সেগুলো এবং নিষিদ্ধ করার দাবি উঠেছে। তো আর হাজারীগঞ্জে যেটা ঘটেছে সেটা তো ভয়াবহ। হ্যাঁ দেখুন এই সরকার এইগুলো যেহেতু এরা দায়িত্বে আছে, ওদেরকে বুঝতে হবে যে হিন্দুদের মধ্যে একটা জেনুইন একটা ইনসিকিউরিটি আছে, এন্ড এই ইনসিকিউরিটিটা দূর করাটাও কিন্তু এই সরকারের কর্তব্য। কিন্তু এই সরকার কোথাও মানে যেহেতু ওদের এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন নেই, এইগুলোর ব্যাপারে কি হয় রিচ আউট করার জন্য, আউটরিচের জন্য, যে নিজের অর্গানাইজেশন আজকে বিএনপি হলে বা আওয়ামী লীগ হলে, যেটা বিএনপি এবার দুর্গাপূজাতে করেছে, এবার মানে এবার প্রথমবার হয়তো বাংলাদেশে এত পিসফুল দুর্গাপূজা হয়েছে। হেফাজতে ইসলাম যারা এই ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছে, তার যারা এই ধরনের স্লোগান দিচ্ছে, একেবারে যে স্লোগান শুনলে পরে যে কোনো মানুষের আতঙ্ক হওয়া খুব স্বাভাবিক, এই হেফাজতে ইসলাম কি প্রশ্রয় দিয়েছে কে? হেফাজতে ইসলামটা তো এই যে একটা মানে জামাতের উল্টো দিকে একটা, হেফাজতে ইসলাম কিন্তু অনেকদিন ধরেই বাংলাদেশে ছিল, এন্ড বেসিক্যালি এরা খুব রাজনীতিতে যেত না। হেফাজতে ইসলামের মেইন ইয়েটা হলো যে ওরা ইসলামের যেটা অরিজিনাল ইয়েটা কি বলে টেনেট প্রিন্সিপাল, সেটাকে প্রচার করা, ধর্ম নিয়েই থাকতো, খুব একটা বেশি এই রাজনীতিতে ঢুকতো না। কিন্তু এই শাহবাগ আন্দোলনের পর দেখা যাচ্ছে যে ওরা একটা শক্তি হয়ে উঠেছে। এটার পেছনে দুটো কারণ আছে। এক হলো তখন জামাতকে যেভাবে টার্গেট করা হয়েছে, যে আপনার স্বাধীনতার এতদিন পর হঠাৎ করে জামাতকে ধরে ধরে বিচার করো, এই যে ইয়েটা যেটাকে বলে যে ফরগিভ এন্ড ফরগেট, সেটা বাংলাদেশে কখনোই আর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। এটাই বাংলাদেশের মানে ডেমোক্রেসিটা
মানে ডিপ রুটেড না হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ। দেখুন আমাদের দেশেও যে স্বাধীনতার পর আমরা যদি আরএসএস বা এইরকম যারা হিন্দু মহাসভা যারা ইনডাইরেক্টলি ডিরেক্টলি ব্রিটিশদের সাথে ছিল তাদেরকে যদি কংগ্রেস টার্গেট করা শুরু করত তবে কিন্তু আমাদের দেশেও ডেমোক্রেসিটা এত ডিপ রুটেড হতো না। বাংলাদেশি পলিটিক্সটা মানে রেট্রিবিউটেড পলিটিক্স আর কি, মানে একেবারে প্রতিহিংসা। প্রতিহিংসা যে যার মানে যখন যার ক্ষমতা সে ক্ষমতা জাহির করবে, দিকে সবাইকে চুপ করিয়ে দাও। এই যে হাজারীগুলিতে বিশেষ করে যা ঘটেছে তার একটা প্রতিক্রিয়া কিন্তু ভারতেও হয়েছে এবং ভারত কিন্তু খুব স্ট্রংলি এটার প্রতিবাদ জানিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে এটা চরমপন্থী একটা অংশ শক্তি তারা এটা ঘটাচ্ছে, একে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ইউনূস সরকারের এবং সংখ্যালঘুদের হিন্দুদের সুরক্ষা দেবার দায়িত্ব তাদের। তো এই যে চাপটা বজায় রেখেছে ভারত, দুই সেনাপ্রধানের মধ্যেও কথাবার্তা হয়েছে, আপনার কি মনে হয় যে এইটা কাজ করবে? যে কোনো সরকার দেখবেন যখনই মাস বেস না থাকে সরকার কিন্তু খুব একটা স্ট্রংলি নিজের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না। হ্যাঁ, তো এই মুহূর্তে ইলেকশন না হওয়া অবধি, ইলেকশন হলে আজকে বাংলাদেশের যা পরিস্থিতি মনে হয় বিএনপি সরকারে চলে আসবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন যে অবস্থায় রয়েছে আপনার কি মনে হয় যে তার থেকে অবনতি কিছু হবার আশঙ্কা আছে? অনেকটাই ডিপেন্ড করবে বাংলাদেশ শেখ হাসিনার ডিপোর্টেশন নিয়ে কোনো চাপ সৃষ্টি করে কিনা। এখন অব্দি কিন্তু ওরা ডিপোর্টেশন চায়নি সেইভাবে, কারণ ওরা জানে এটা একটা ভারতের জন্য খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন হবে, কমফোর্টেবল সিচুয়েশন হবে, সেজন্য ওখানে করছে না। কিন্তু এই যে মাইনরিটিদের উপর এটা ওখানে যেমন হিন্দুদের উপরে যখন আক্রমণ হচ্ছে সেটা একটা অস্বস্তি তৈরি করছে, ঠিক তেমনি এখানেও যখন মানে গোরক্ষা বাহিনী আমাদের তথাকথিত তাদের হাতে যখন আমরা দেখি সংখ্যালঘুদের নানাভাবে অত্যাচারিত হওয়ার খবর ওখানে পৌঁছয়, তারও কিন্তু একটা প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবেই হয়। ফান্ডামেন্টালিস্ট ফোর্সরা তো কমপ্লিমেন্ট ইচ আদার, তো এই যে কমপ্লিমেন্ট হয় সেটা তো সেজন্য অনেকেই কিন্তু বলছে, বাংলাদেশের মধ্যে কিন্তু একটা জিনিস বলছে যে যেভাবে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশের হিন্দুরা দিচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই মানে খুব ভালো একটা সাইন নয়। কারণ জয় শ্রীরামটা একটা পলিটিক্যাল, শুধু পলিটিক্যাল স্লোগান না, ভারতবর্ষে কিন্তু জয় শ্রীরামটা একটা মানে অনেকটাই হেট স্লোগানের মতো হয়ে গেছে, যে মাইনরিটিকে ভয় দেখানোর জন্য এই স্লোগানটা ইউজ হচ্ছে ভারতে। আর ঠিক ওখানকার বাংলাদেশের মাইনরিটি যদি নিজেদের সুরক্ষার জন্য যদি ওই স্লোগানই ব্যবহার করে সেটা হয়তো ওনারা হয়তো জাস্টিফাই করতে পারবেন যে আমরা এই কারণে করছি, কিন্তু যারা ইসলামিক ফোর্সেস ওদের কাছে কিন্তু এই ওদের পুরো মুভমেন্টটাকেই ডিসক্রেডিট করতে অনেকটাই সুবিধা হবে, আর সেটা হচ্ছে। আজকে যে এটা বলা হচ্ছে যে এর পেছনে কে আছে, এবং একদম ইসকনকেই তারা দায়ী করে দিচ্ছে। তারপরে এই যে হিন্দু জাগরণ মঞ্চ, এগুলো তো খুব একটা বাংলা না, কিন্তু এটার পেছনে একটা হিন্দির গন্ধ পাবে, জাগরণ মঞ্চ। তো এই যে এটার পেছনে কারা আছে সেটা তো বোঝা যাচ্ছে। তো এইগুলোর থেকে কিন্তু ওখানেরও হিন্দু নেতাদেরকে বুঝতে হবে যে এই ট্র্যাপে যেন না পড়ে যায়, কারণ ওখানের ফান্ডামেন্টালিস্টরা যেরকম চাইবে যে ভারতবর্ষে ফান্ডামেন্টালিজমের গ্রোথ হোক, এখানেরও ফান্ডামেন্টালিস্টরা কিন্তু চাইছে যে বাংলাদেশ এরকম অস্থির থাকুক, ওদের কোনো হিন্দুদের জন্য কোনো দরদ নেই। আজকে প্রথমবার ভারতবর্ষে একটা সকল হিন্দুবাদী সরকার থাকার পর যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি, মাইনরিটির উপরে অ্যাটাক হচ্ছে, আপনি বর্ডার সিল করে রেখে দিয়েছেন, কাউকে ঢুকতে দেবেন না। এটা কি ওদের যদি হিন্দুদের প্রতি সত্যিকারের কোনো দরদ থাকতো তবে বর্ডার সিল করা হতো? আগে তো অনেকবার 90s হয়েছে, যখন 2004-এ অনেক বাংলাদেশি হিন্দুরা এই পারে এসে হয়তো স্থায়ী ভাবে নয়, অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য থেকেছেন। আমাকে একজন হিন্দু নেতা বলছিলেন যে ঢাকাতে, যে আমরা চাইছিলাম যে দুর্গাপূজার আগে আগে একটা আশঙ্কা আছে, সেজন্য আমাদের বিশেষ করে যে মহিলাদেরকে কিছুদিনের জন্য ভারতের রিলেটিভদের কাছে পাঠিয়ে দেবো, কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে এই যে বর্ডার সিল করে দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, সেই অনুপ্রবেশকারীর প্রশ্ন। বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী, এই কথাটা কিন্তু আমরা বারবার শুনি এখানকার
নেতাদের মুখে। তো এটা একটা কাজ করছে কি যে এই সুযোগে অনুপ্রবেশটা বাড়বে, এই ভয়টাই কি কাজ করছে? আপনি ভিসাটা কেন বন্ধ করে রেখেছেন? হ্যাঁ, ভিসাটা তো দিতে পারেন। এরা চাইছে যে হিন্দুরা ওখানে থেকে একটা কাউন্টার মোবিলাইজেশন হোক, হ্যাঁ, যাতে সেটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গে পলিটিক্সে সুবিধা হবে। তো এইগুলো দেখুন, এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ওখানেও আর এখানেও এরা কিন্তু একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। ওরা সবাই চায়, ওখানের যারা মৌলবাদীরা আছে ওরাও চায় যে ভারতে অস্থির পরিস্থিতি থাকুক, সেটাকে দেখিয়ে ওদের নিজেদের রাজনৈতিক রুটি শেখার সুবিধা হবে। ঠিক, তো সেগুলো সেটাই হচ্ছে। সুতরাং এইটা মোটামুটি এখন এইরকমই একটা পরিস্থিতির মধ্যে আমাদের থাকতে হবে যতক্ষণ না একটা স্থায়ী সরকার ক্ষমতায় আসে বাংলাদেশ।